আমরা যদি একটু ঈশ্বরমুখী হতে পারি, আমরা যদি একটু আধ্যাত্মিকতার কানেকশন, কারণ এই ভারতবর্ষ না আধ্যাত্মিকতার দেশ। আমাদের যে সনাতন সংস্কৃতিগুলো আছে তার মধ্য থেকে যদি আমরা তার ভালোগুলোকে বেছে নিয়ে আমার পরিবারের হাতে তুলে দিতে পারি, তাদেরকে যদি সেই রাস্তায় নিয়ে আসতে পারি, তাহলে তারাও ভালো থাকবে। কেন থাকবে না? আধ্যাত্মিকতাই তো আমাদের ভারতবর্ষ শেখায় যে কিভাবে নিজেকে ভালো রাখা যায়, অপরকে কিভাবে ভালো রাখতে চাইতে শিখতে হয়। আপনি বশীকরণ করতে এসছেন আমার কাছে, আপনারও তো প্রত্যেকটা ক্রিয়ার তো সমান বিপরীত দিকে। আমাকে আমার ক্লায়েন্ট যিনি আসছেন তাকে কিন্তু বাঁচিয়ে সবকিছু কাজটা করতে হবে। ঠিক। আমি লেবু বেলপাতা তেজপাতা দিয়ে সবকিছু করে দিলাম, কিন্তু লোকটা দেখে গেল দুদিন পরে পা ভেঙে বসতে হলো ঘরের মধ্যে। এটা করলে হবে না, মানে ওই সাইড এফেক্ট গুলো যাতে না না হয়। আকর্ষণ আর বশীকরণ কিন্তু দুটো আলাদা। আচ্ছা, এই রাজসিক যে বশীকরণটা বলছি এর মধ্যে কিন্তু অ্যাট্রাকশন ব্যাপারটা চলে আসছে। আর সাত্ত্বিক যে বশীকরণটা বলছি সেটা ভালো কাজের উদ্দেশ্যে বশীকরণ। সমাজের তুমি কিছু ভালো কাজ করাবে তার দ্বারা তুমি তার সাথে কিন্তু একদম ক্লোজ ভাবে মিশতে চাইছো না, কিন্তু বা তার কাছ থেকে কোনো অর্থ লুটতে চাইছো না, তার মধ্যে কিন্তু সেটা কিন্তু চলে গেল তামসিক বশীকরণ। তাহলে সাত্ত্বিক আর রাজসিক বশীকরণ কিন্তু করা যায়। তামসিক বশীকরণ খারাপ উদ্দেশ্যে সবসময় করা যায় না। এইখানেই হচ্ছে ভুল হয়ে যাচ্ছে মানুষের, যে আমার এই বশীকরণটা বোধহয় ওখানে গেলেই হয়ে যাবে, কিন্তু পরে বলছে হচ্ছে না। শত্রু কে না চাই শেষ করতে, সবাই চাই কিন্তু আমরা। তাই আমরা এত বগলামুখী মন্দিরে যাই, বা বড় বড় আমরা সেলিব্রিটি মানুষ থেকে দেখি বগলা কবচ ধারণ করতে। শত্রু কিন্তু সবাই চাই যে শেষ হয়ে যাক, কিন্তু আমার কাছে বলা যে শত্রুকে শেষ না করে দিয়ে আমার কাছে বলা তাকে স্তম্ভন করে মুখটাও বন্ধ করে রাখা যায় অনেক সময়। সেই মানে শুধু ক্রিয়াও করা দমন যায়। করা। শুধু দমন করে তার মুখটা যাতে চুপ থাকে, আর চুপ হয়ে যাবে 100% হবে। তার শাস্ত্র মতে, তন্ত্রশাস্ত্রে যে পদ্ধতি করা আছে সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করা যায় ঠিকঠাকভাবে, অবশ্যই হবে। মারণ অনেক সময় তান্ত্রিক দ্বারাও করানো হয়, অনেক সময় কারো চোখের দ্বারাও হতে পারে। চোখের দ্বারা অবশ্যই। আমি যদি একটা তামসিক মেন্টালিটি নিয়ে তোমার সাথে মিশি, তুমি একটা খুব সুখে আছো, এখন হয়তো কোনো জায়গাতে তুমি একটা বান্ডিল টাকা রোজগার করেছো, তুমি আমার সামনে গুনছো বসে বসে, আমি এখান থেকে বসে আপনার উপরে চোখ দিলাম না, কুদৃষ্টি যেটাকে বলে, আপনার কিন্তু কাল থেকে ইনকাম কমে যেতে পারে। দৃপদৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত। দৃপদৃষ্টি শুনলেই হঠাৎ করে কিরকম মহাভারতের কথা মনে পড়ে যায় না? একদম ঠিক ধরেছেন। মহাভারতে ছিলেন সঞ্জয়, যিনি তার দিব্য দৃষ্টি দিয়ে পুরো মহাভারতের সমস্ত পটভূমিটাকে তুলে ধরেছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ঠিক তেমন ভাবে জীবনের যত কিছু পটভূমি আছে তা আপনাদের সামনে তুলে ধরছেন আজকের দিনের ডক্টর সঞ্জয় শাস্ত্রী। বলতেই পারেন যে মহাভারতের সময় থেকে সঞ্জয়রা কাজ করে যান সকলের জন্য, সকলের তরে। আর ঠিক তেমন ভাবেই আপনাদের সামনে আজকেও নিয়ে আসতে পেরেছি ডক্টর সঞ্জয় শাস্ত্রীকে। ডক্টর সঞ্জয় শাস্ত্রী নাম, শুধু নাম না, নামের সাথে তার কাজ। কারণ আপনাদেরই জন্য তিনি কিন্তু নিজেই এখন ব্র্যান্ড। আলাদা করে তার পরিচিতি দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি ওনাকে। আলোচনা করব সেই বিষয় নিয়ে যে বিষয়গুলো আমাদের মনে সারাক্ষণ একটা দোলা দিচ্ছে এবং সংশয় তো থাকছে। তো চলুন প্রথমেই তাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। স্বাগত জানাচ্ছি ডক্টর সঞ্জয় শাস্ত্রী, যাকে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও তার প্রতিভা, তার সাধনা, তার শিক্ষা আমাদেরকে উদ্বুদ্ধ করছে, এবং শুধু তাই নয়, আমাদেরকে হাসি মুখ তুলে দিচ্ছে, এবং সেটা আমরা ওই প্রাপ্তি যুগের মতো পেয়ে যাচ্ছি, পেতেই থাকছি। তো চলুন স্বাগত জানাচ্ছি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীকে। নমস্কার দাদা। নমস্কার। আশা করি ভালো আছো তুমি দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। অনেকদিন পর আমিও বলতে যাচ্ছিলাম। তো দাদা প্রথমেই যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে, ভালো যেমন তুমি আছো, ভালো তেমন তুমি রাখছো সকলকে, সেই খবরগুলোও আমাদের কাছে আসছে। তো এই ভালো রাখার মধ্যে আর ভালো থাকার মধ্যে যে যোগসূত্রটা তুমি সবসময় সম্মিলিতভাবে একভাবে চেষ্টা করে যাও যে নিজে যেরকম ভালো আছো সকলকে ভালো রাখা, এই রাজটা কি? এই রাসটা তো একটাই, আমরা সবসময় মনে করি যে আমরা যদি আমাদের পরিবার, নিজেকে ভালো রাখার সাথে সাথে সবাইকে যদি আমার নিজের পরিবার ভাবতে পারি, তাহলে কিন্তু সবাইকে ভালো রাখা যায়। সত্যি তাই। আর আমরা যদি একটু ঈশ্বরমুখী হতে পারি,
আমরা যদি একটু আধ্যাত্মিকতার কানেকশন, কারণ এই ভারতবর্ষ না আধ্যাত্মিকতার দেশ, আমাদের যে সনাতন সংস্কৃতিগুলো আছে তার মধ্য থেকে যদি আমরা তার ভালোগুলোকে বেছে নিয়ে আমার পরিবারের হাতে তুলে দিতে পারি, তাদেরকে যদি সেই রাস্তায় নিয়ে আসতে পারি, তাহলে তারাও ভালো থাকবে। কেন থাকবে না? আধ্যাত্মিকতাই তো আমাদের ভারতবর্ষ শেখায় যে কিভাবে নিজেকে ভালো রাখা যায়, অপরকে কিভাবে ভালো রাখতে থাকতে শিখতে হয়। সত্যি তাই। আচ্ছা, এই আধ্যাত্মিকতার কথাই যখন এলো, সেই জায়গা থেকে একটু মানে সংযোগ অবশ্যই আছে, একটু সরে এসে আমি একটু জানতে চাইবো যে এখনকার সময়ে দাঁড়িয়ে তন্ত্র আমাদের জীবনে কোথাও না কোথাও গিয়ে একটু কিন্তু যোগসূত্র স্থাপন খুব ভালো করছে। একটা কথা বললি। আধ্যাত্মিকতা মানেই এখন অনেকে কিন্তু ধারণাটা তন্ত্র এবং তন্ত্রটা খারাপ, হুম, সেই ধারণাটাকে বেশি ইনভলভ করে দিচ্ছে। একদমই তাই। হুম। কারণ বৈদিক আধ্যাত্মিকতা এখন আর খুব বেশি মানুষ যায় না। কিছু একটা প্রবলেম হচ্ছে, কোনো একটা তান্ত্রিকের কাছে ছুটতে হবে। জীবনে এই সমস্যা, নানা রকম যা যা সমস্যা আসে কোনো তান্ত্রিককে দিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, তো এবং সেটা খুব স্বল্প সময় যাতে হয়ে যায়, স্বল্প সময় ফটাফট ফটাফট একদম ফটাফট। 2 মিনিটে, মানে অনেকটা আমরা যেরকম চারপাশে শুনে আসছি। পারে, হয় তন্ত্র, এটা হয় তো তন্ত্র দ্বারাও তো এটা সম্ভব। আধ্যাত্মিকতার সেই প্রসেসে যদি তুমি যেতে পারো তাহলে কেন হবে না? সেটা তো শাস্ত্রীয় মতেই হবে। এবার তুমি কি উদ্দেশ্য নিয়ে আসছো সেটা বুঝতে হবে, সত্যি তাই। যে সত্যি। খারাপ উদ্দেশ্য নিয়ে আসছো কি ভালো উদ্দেশ্য নিয়ে আসছো। তা আমি একটা জিনিস মানি দাদা, যে সেটা হচ্ছে তন্ত্র তখনই কথা বলে যদি আপনি সেই সঠিক তান্ত্রিকের কাছে যান। অবশ্যই। কারণ যার কাছে আমি যাচ্ছি, আমাকে আগে জানতে হবে তিনি আমার কাজটা করতে পারবেন, তিনি সেই জায়গাটা আছেন বসে, যে জায়গাটা থেকে তিনি আমার তন্ত্রের দ্বারা সমস্যার সমাধান করবেন। এবং এই জায়গাতে গিয়েই কিন্তু মানুষ অর্ধেকটা সময়ের বেশি চারিদিকে কিন্তু ব্যতিব্যস্ত সময় দেয় হয়ে না। পড়ে। মেন কথা হচ্ছে তন্ত্র একটা সাধারণ জিনিস না, পদ্ধতিগত ব্যাপার। ছোটবেলা থেকে আমরা যারা গুরু গৃহে মানুষ হয়ে এসেছি, তার পথে নিজেদের যতটুকু তার প্রতি, ঈশ্বরের প্রতি আমাদের যে শক্তির প্রতি হুম। সাধনা বা তার সাথে কিছু যোগ, সেগুলোকে যখন আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারবো এবং প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকবো, হুম হুম। প্রতিদিন নিজের জপ তাপ এগুলোকে আমরা সংগ্রহ করতে পারবো তার কাছ থেকে, গুরুদেবের দেখানো পথে, তবে একটা মানুষের ভালো করা ফটাফট ওই যে বললে না সম্ভব। আর লাল কাপড় পরে কয়েকটা কাঠ জ্বালিয়ে সাধনার নাম করে পয়সা রোজগার করলে তাহলে কিন্তু কতটা ফটাফট সে করতে পারবে, আমার এই ব্যাপারে কিন্তু খুব ধারণা, আমার ধারণা ঠিকঠাক নেই যে আমি কতটা করতে পারে তারা। দাদা, তন্ত্রের কথাই যখন হচ্ছে তখন একটু বশীকরণে আসি। মানে আচ্ছা। তন্ত্র উঠবে আর সেখানে বশীকরণ থাকবে না, সেটা বোধহয় মানা যায় না। না না, এখন তো এটা প্রচলিত একটা শব্দ হয়ে গেছে। একদম। দাদা, বশীকরণ কি সম্ভব? অবশ্যই সম্ভব, তন্ত্রের দ্বারা সম্ভব? অবশ্যই। তন্ত্র ছাড়া তার কোনো পথ নেই। পথ নেই। কারণ আমরা আমাদের মানসিক জায়গা থেকে আমি তোমাকে ভালোবাসি, তার সাথে সাথে আমার যদি তোমার মতো আরো চারজনকার সাথে ভালোবাসার জায়গা তৈরি হয়ে যায়, হুম। তাহলে তোমার মানসিক ব্যাপারটা স্প্রেড হয়ে যাচ্ছে, হুম। শেয়ার করে ফেলছি, একদম। এটা দামি কথা। তাহলে তো আমি একটা জায়গায় থাকতে পারছি না ঠিকঠাক। হুম। তখন তুমি আমাকে ভালোবাসার জন্য টাইম না দিয়ে তুমিও ছুটছো কোনো তান্ত্রিকের কাছে, মানে এখানে তুমি মানে একজন প্রিয়জনের আর একজন প্রিয়জনের কথা ঠিক বলা হচ্ছে। ঠিক ঠিক। সে তখন তাকে সময় না দিয়ে ছুটছে তান্ত্রিকের কাছে, যে ফটাফট যাতে কিছু হয়ে যায়, বশীকরণ হয়ে যায়। বশীকরণ অবশ্যই হয়, বশীকরণের ভাগ আছে কয়েকটা। তুমি যেহেতু বশীকরণে ঢুকলে, এই মিনিমাম জিনিসটুকু আমি চট করে দেখি না কোনো জায়গায় কোথাও আলোচনা হচ্ছে। বশীকরণ না 3 প্রকার। আচ্ছা। প্রথম হচ্ছে সাত্ত্বিক বশীকরণ, সাত্ত্বিক বশীকরণ, তারপর হচ্ছে রাজসিক বশীকরণ, রাজসিক বশীকরণ, তারপর হচ্ছে তামসিক বশীকরণ। তামসিক বশীকরণ। এইভাবে ব্যাখ্যা আমি হয় না, শুনিনি। কোথাও শুনবে না। সাত্ত্বিক বশীকরণ মানে হচ্ছে জিনিসের জন্য কাউকে বশীকরণ করা, ভালো ভালোর জিনিসের জন্য। জন্য। ওকে। রাজসিক মানে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বশীকরণ করা। আচ্ছা। আর তামসিক মানে কাউকে খারাপ বিষয়ের জন্য বশীকরণ ও। করা। এবার আপনি কি বিষয়ের জন্য বশীকরণ করছেন সেইভাবে কিন্তু তাকে আগে বুঝতে হবে। একটা স্বামীকে যখন সে ফিরিয়ে আনতে চায়, বা একটা পিতা খারাপ পথে চলে গেছে, অনেক সময় সন্তানেরাও আসে কিন্তু হুম হুম হুম। পিতা যাতে মায়ের সাথে খুব ভালো সংসার করে, আচ্ছা আচ্ছা। সেগুলো কিন্তু একদম পুরোপুরি যাচ্ছে কিন্তু সাত্ত্বিক বশীকরণের মধ্যে, সাত্ত্বিকে। ভালো জিনিসের জন্য পরিবারটাকে ভালো রাখতে চাইছে। কিন্তু এই বশীকরণ তো অনেক সময় তামসিক ভাবেও তো ব্যবহৃত হচ্ছে। হুম।
অন্যায়ভাবে অফিসের বসকে বশীকরণ করে তার কাছে যাতে প্রমোশন করতে পারি। ঠিক। হ্যাঁ, অন্যায়ভাবে একটা বড় লোকের ছেলেকে বশীকরণ করে তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব লুট করে নেব। সেখানে সেই তান্ত্রিক যদি তার নিজের পাওয়ার ক্ষমতা বল সবকিছু ঠিকঠাক না রাখে, এই খারাপ পথে যেতে যেতে আগামী দিনে তার দ্বারা কটা ভালো কাজ হবে সে নিয়েও সন্দেহ হচ্ছে। আচ্ছা, মানে যে তান্ত্রিক এই বশীকরণগুলো করছে, যেটা সাত্বিক নয়, না, সেক্ষেত্রে তার ওপরেও এর একটা রিফ্লেক্ট কিছু একটা হচ্ছে। এইগুলোকে না আমরা আমাদের যেমন এই যে বশীকরণের কথা বললি, এখানে কিন্তু গুরুর কথাও আসতে পারে। আমাদের যেমন বাচিক গুরু হয়, সাত্বিক গুরু হয়, পরম গুরু হয়, অনেক সময় গুরু হয়, সেরকম নিষিদ্ধ গুরুও হয়। নিষিদ্ধ গুরুটা কি? যে গুরু শুধুমাত্র তার শিষ্যকে খারাপ কাজ করা শেখায়। আহ, যত কিছু রকমের জানার আছে। হ্যাঁ, অনেক কিছু জানার আছে। ভালো অনুষ্ঠান মানুষ কিন্তু দেখে, শুধুমাত্র আমি একটা লেবুকে কেটে বা লবঙ্গ দিয়ে কি। এখন তো আমি কিছু কিছু সময় সামনে অনেক সময় গাড়িতে বসতে গেলে রিলস ঘাঁটি দেখি হুম হুম হুম। যে মুদিখানা দোকান মানে শেষ হয়ে যাবে, এত মুদিখানা দোকানের তেজপাতা সত্যি তাই, লবঙ্গ, তেজপাতা, হলুদ, মানে আর কোনো বশীকরণ, এগুলো হচ্ছে স্পাইস বশীকরণের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাকে জাজমেন্ট করা যে সে কি উদ্দেশ্যে এসছে এবং সে সত্যি যদি তার প্রয়োজন থাকে সেই বশীকরণটা অবশ্যই হয়। কিন্তু ওই লেবু তেজপাতা দিয়ে হবে না, এগুলো একটু কস্টলি ব্যাপার আছে। কিছু কিছু জিনিস এমন কিছু থাকে যেগুলোতে করলে তার নেগেটিভ এফেক্টটা হবে না। আচ্ছা। আপনি বশীকরণ করতে এসছেন আমার কাছে, আপনারও তো প্রত্যেকটা ক্রিয়ার তো সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমাকে আমার ক্লায়েন্ট যিনি আসছেন তাকে কিন্তু বাঁচিয়ে সবকিছু কাজটা করতে হবে। ঠিক। আমি লেবু বেলপাতা তেজপাতা দিয়ে সবকিছু করে দিলাম, কিন্তু লোকটা দেখে গেল দুদিন পরে পা ভেঙে বসতে হলো ঘরের মধ্যে। এটা করলে হবে না, মানে ওই সাইড এফেক্ট গুলো যাতে না হয়। না হয়। আমি নানা রকম তাকে এমন এমন কিছু মন্ত্র আছে যেগুলো খুব খারাপ ভাবে ব্যবহৃত হয়। যেমন দেবতা আছে সেরকম উপদেবতাও আছে, ঠিক। সেরকম অপদেবতাও আছে। তো আমরা যারা সত্যের পথে থাকছি তারা কিন্তু দেবতার উদ্দেশ্যে কাজ করে দেবতার জিনিস দিয়ে তোমাকে করার চেষ্টা করবো। হয়তো একটু টাইম লাগবে কিন্তু তোমার কোনো সাইড এফেক্ট হবে না। কিন্তু যখন আমি অপদেবতা উপদেবতাকে বেশি ইউজ করে করবো, ফটাফট ভাবে সবকিছু যেমন হয়ে যাবে, সেরকম তোমার অনেক কিছু সাইড এফেক্ট হবে। একটা বাড়িতে হয়তো বাস্তু প্রবলেম সঙ্গে সঙ্গে শুরু হলো, একটা নতুন বাড়ি করেছো, সেখানে দেখা গেল হঠাৎ করে নতুন বাড়ি করার 1 মাস পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। তারা বাড়ি করেছে ভালো থাকবে বলে, সেটাই। আনন্দে থাকবে বলে, চাকরি পেলো, স্ত্রী তার স্বামীর জন্য ঠাকুরের কাছে অনেক মানত করে যে অর্থনৈতিক যাতে একটু উন্নতি হয়, চাকরি পেলো, চাকরি করাতে গেছে স্বামী তার অফিসে কোনো কলিগের সাথে জুড়ে গেল, এগুলো সাইড এফেক্ট সাইড এফেক্ট শুরু হয়ে গেল জীবন। সাইড এফেক্ট শুরু হয়ে গেল। বাচ্চা আস্তে আস্তে অবাধ্য হতে থাকলো, অ্যাবনর্মাল হতে শুরু করলো। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, যেটা বশীকরণ নিয়ে ম্যাক্সিমাম মানুষের মনে প্রশ্ন জাগে যে বশীকরণ কি সবাইকে করা যায়, মানে যাকে তাকে বশীকরণ করা যায়? মানে ধরুন র্যান্ডামলি আমার কাউকে খুব পছন্দ হয়েছে, ভালো লাগে, কিন্তু আমি কোনোভাবে তার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারছি না বা করতে পারছি না, সেক্ষেত্রে কি আমি বশীকরণের মাধ্যমে তাকে আমার দিকে অ্যাট্রাক্ট করিয়ে? আকর্ষণ আর বশীকরণ কিন্তু দুটো আলাদা। আচ্ছা। এই রাজস্বিক যে বশীকরণটা বলছি এর মধ্যে কিন্তু অ্যাট্রাকশন ব্যাপারটা চলে আসছে। আর সাত্ত্বিক যে বশীকরণটা বলছি সেটা ভালো কাজের উদ্দেশ্যে বশীকরণ। সমাজের তুমি কিছু ভালো কাজ করাবে তার দ্বারা তুমি তার সাথে কিন্তু একদম ক্লোজ ভাবে মিশতে চাইছো না, কিন্তু বা তার কাছ থেকে কোনো অর্থ লুটতে চাইছো না, তার মধ্যে কিন্তু সেটা কিন্তু চলে গেল তামসিক বশীকরণে। তাহলে সাত্ত্বিক আর রাজসিক বশীকরণ কিন্তু করা যায়, তামসিক বশীকরণ খারাপ উদ্দেশ্যে সবসময় করা যায় না। এইখানেই হচ্ছে ভুল হয়ে যাচ্ছে মানুষের, যে আমার এই বশীকরণটা বোধহয় ওখানে গেলেই হয়ে যাবে, কিন্তু পরে বলছে হচ্ছে না, বা কমেন্ট এসে লিখছে অমুক গুরুর কাছে গিয়েছিলাম, অমুক গুরুজির কাছে গিয়েছিলাম, অমুক মহারাজের কাছে গিয়েছিলাম, বশীকরণের জন্য এত টাকা নিয়ে নিয়েছে, হয়নি। আপনার উদ্দেশ্যটা ঠিক ছিল না। উদ্দেশ্য ঠিক করে যদি আসেন, আমি রাজস্বিক পদ্ধতি আমি যদি বুঝতে পারি, তুমি যদি আমাকে খোলা মনে বলো যে হ্যাঁ আমি অন্যায় ভাবে বশীকরণ করতে এসেছি, তাহলে আমি তামসিক পদ্ধতিতে বশীকরণ করবো। তোমাকে তো খুলে বলতে হবে আমার কাছে তুমি কি করতে চাইছো। এবার আমি খারাপ কাজটা নেবো কি নেবো না সেটা আমার ব্যক্তিগত বিষয়,
কিন্তু আমি সবসময় চাইবো ভালো কাজের উদ্দেশ্যে যদি বশীকরণ হয়। একটা স্কুল, আমার কাছে কিছুদিন আগে একটা ভদ্রমহিলা এসেছিলেন। ভদ্রমহিলা একটা গানের স্কুল চালান। স্কুলটা উনি ইনভেস্ট করেননি, উনি জাস্ট টিচার। ইনভেস্ট করেছেন একজন ভদ্রলোক। উনি ওনার সাথে কিন্তু পার্সোনালি ডিপলি একদমই মিশতে চাইছেন না, চানও না। তার জন্য আমার কাছে আসেন উনি। উনি কি বলছেন যে, গুরু মহারাজ, আমার এখন বর্তমান সময়ে একজন শিক্ষিকার সাথে উনি প্রেমে পড়েছেন, স্কুলেরই, মানে যিনি ইনভেস্টার আর কি। হুম, তো আমি চাই, উনি কিন্তু ওনার টোটাল পয়সাটা লুটে নিচ্ছেন, স্কুলের দিকে উনি আর মন দিচ্ছেন না। বুঝতে পেরেছি। আমি চাই যে আপনি ওনাকে স্কুলে মনটা বসান এবং উনি যেরকম ভাবে বিজনেস করছেন বিজনেসটা করুক, আরো স্টুডেন্ট বাড়ুক, ভালোভাবে যাতে চলে। আপনি এর জন্য কি এনাকে ওকে বিচ্ছেদ করাতে পারবেন বা সরিয়ে দিতে পারবেন? উনি কিন্তু একবারও বলেননি যে আমার চাই ভদ্রলোককে। এটা তো তাহলে সাত্বিকের সাত্বিক বশীকরণ। উনি কিন্তু ভালো চাইছেন, সমাজের ভালো চাইছেন। ঠিক ঠিক। এবং ওই যে একটা শিক্ষিকার পাল্লায় পরে উনি যে শেষ হয়ে যাচ্ছেন, আরো তো বাকি অনেক শিক্ষিকারা আছে সেটা থেকে ইনকাম করে খাচ্ছেন, এতে তো করে স্কুল বসে যাবে। স্কুলটা বসে যায়। কিছুদিন পরে মানে আমাকে উনি ছবি পাঠাচ্ছেন, দেখুন যে লোকটা ইনভেস্টার, ওনার মাথায় টাক ছিল আর কি, পুরোটা টাক। উনি আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন যে ওনার কোথায় চুল বসাতে যে গোটা মুখ ফুক ফুলিয়ে ফেলেছে, মানে চুল আর কি হ্যাঁ, বসাতে কি। বুঝতে পেরেছি। জানি না, অনুষ্ঠানটা শুনলে উনি দেখলে হয়তো ভাববে যে আমার কথা বলছি, কিন্তু আমি নাম নিচ্ছি না। তো এরকম এইগুলো সাত্বিক বশীকরণের মধ্যে, যে ভালো জিনিস চাইছেন। বোঝায় এবার উনি যদি আমাকে পার্সোনালি বলতে যে আমি ওনার সাথে ডিপলি রিলেশনশিপে যাব, ওনার কাছ থেকে চাই, তাহলে আমি তামসিক পদ্ধতিতে করতাম। সেটার পদ্ধতি আলাদা হলো এবং অবশ্যই করা যায়, সুন্দরভাবে করা যায়। আমি বারবার কি বলছি, কোনো নেগেটিভ এফেক্ট যাতে না আসে সেইভাবে বশীকরণটা করাটা শ্রেয়। নাহলে তার পরিবারে আবার নানা রকম ঝামেলা বা অশান্তি চলে আসতে পারে। তার মানে আমরা বশীকরণ নিয়ে যে চিন্তা ভাবনাগুলো করি বা বশীকরণের যে এতগুলো ৩টে দিক আছে, এই ব্যাখ্যাগুলো আজকে যদি এইখানে বসে তোমার সাথে আমি এই প্রশ্নগুলো নিয়ে কথা না বলতাম, গুরু মহারাজ, আমি তুমি করেই বলছি, হ্যাঁ, যেহেতু না, নিশ্চয়ই। বহু বছর বহু ধরে বছর। একদম একটা পরিচিতি, তাই সেক্ষেত্রে আমাদের জানার জায়গাটা ভীষণভাবে উদ্বিগ্ন একটা যে বিষয় থাকে, সেখান থেকে বেরিয়ে এসে যে জানার দিকটা, এটা খুব প্রয়োজন ছিল। আরেকটা যে বিষয়, এই বশীকরণের সাথে আগে পিছে কোথাও না কোথাও ঘোরাফেরা করে, সেটা হচ্ছে উচ্চাটন, মারণ। মারণ, এই যে মারণটা তো কথাগুলো। এখন ভীষণ ভাবে ঘোরাঘুরি করে আর যে, এই কথাগুলো কিন্তু অনেকটা আমাদের মনে ভয়ের জায়গাও তৈরি করে দেয়, সেই আমি জায়গাটা দেখতে যদি পাই একটু বলো। অনেক শিক্ষিত জ্যোতিষতান্ত্রিকও এই নিয়ে আলোচনা করেন, আমি এখন দেখতে পাই তাদের কাছে ক্লায়েন্টও এরকম আসে এবং অনেক শিক্ষিত বাড়ি পরিবার থেকেও আসে। দেখুন, শত্রু কে না চাই শেষ করতে, সবাই চাই কিন্তু আমরা। তাই আমরা এত বগলামুখী মন্দিরে যাই, বা বড় বড় আমরা সেলিব্রিটি মানুষদেরকে দেখি বগলা কবচ ধারণ হুম করতে। হুম হুম। শত্রু কিন্তু সবাই চাই যে শেষ হয়ে যাক, কিন্তু আমার কাছে বলা যে শত্রুকে শেষ না করে দিয়ে, আমার কাছে বলা তাকে স্তম্ভন করে মুখটাও বন্ধ করে রাখা যায় অনেক সময়, সেই মানে ক্রিয়াও শুধু করা দমন যায়। করা। শুধু দমন করে তার মুখটা যাতে চুপ থাকে, আর চুপ হয়ে যাবে, 100% হবে। তার শাস্ত্র মতে, তন্ত্রশাস্ত্রে যে যে পদ্ধতি করা আছে, সেই সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করা যায় ঠিকঠাক ভাবে, অবশ্যই হবে। কিন্তু ওই তেজপাতা, বেলপাতা আর এই হলুদ গুঁড়ো মাখিয়ে ওই শুধু টোটকা করে ঘরে যদি বসে থাকো, তাহলে কিন্তু আমি বারবার বলছি নেগেটিভ এফেক্ট কিন্তু অনেক কিছু আসবে। সেই শত্রু আপনি ধ্বংস করতে, যে আপনার পরিবারে যেন কারো ক্ষতি না হয়ে যায়। তাই টোটকা থেকে দূরে থাকুন, সঠিক পদ্ধতিতে মানুষের কাছে যান, সঠিক পদ্ধতিতে কাজগুলো করুন, এবং তার জন্য যতটুকু খরচা, জিনিসপত্র নিতে যা যা লাগে সেগুলোকে দিয়ে অ্যারেঞ্জ করে আপনি থাকুন কাজে। দরকার পড়লে বসুন পাশে, কি করছে আপনার জন্য কাজটা, আপনি যে অর্থটা তুলে দিচ্ছেন। আর একটা কথা বলবো, এই অনলাইনে যে আপনারা টাকা পয়সা দিয়ে ফেলছেন সবাইকে ভুলভাল ভাবে, বা কোনো অ্যাপস এর মাধ্যমে জ্যোতিষ দিকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, এইগুলোতে আপনারা বেশি ঠকছেন সব থেকে। হুম হুম, কোনো একদমই তাই, জ্যোতিষতান্ত্রিক, একদম। আপনার আগে তার সঙ্গে দেখা করুন, কথা বলুন। আমার চেম্বারেও যদি যারা আসছেন, আসুন, সামনে দাঁড়িয়ে কথা বলুন, বসুন। ব্যাপারটা আমিও বুঝতে পারবো, আপনিও কি চাইছেন বুঝতে পারবেন, এতে অর্থনৈতিক লেনদেনটা ভালো থাকবে। ঠিক কথাই। আপনি একটা ভিজিট দিচ্ছেন, আপনি যদি আমাকে একটা ভিজিট দেন, তো আপনার সঙ্গে একটা টাইম দিতে হবে আপনার সাথে কথা বলার জন্য। কারণ কাউন্সিলিং যদি না করি আমি আপনাকে, তাহলে কিন্তু আগামী দিনে আপনি 5 জনকে বলে বেড়াবেন যে এই মানুষটা খারাপ, সেটা আমি কেন নেব, বা আপনি বা কেন নেবেন? আপনি যদি পরিবারকে বাঁচানোর জন্য বশীকরণ করছেন, নিজের স্বামীকে বা হাজবেন্ডকে, তাহলে আপনি কি বলছেন, না আমার যাওয়ার সময় নাই, কাজ আছে। আরে অফিসের কাজটা একদিন বন্ধ রেখে আপনাকে যেতে হবে, শরীর খারাপ হলে যান না।
ঠিক কথাই, বিয়ের দিনে প্রয়োজনটা বুঝতে হবে। বিয়ের দিনে কি আপনি অফিস করেন? বিয়ের দিনে যেমন বিয়ে করেছেন সারা জীবন ভালো থাকবো বলে, তো তার যদি তাকে যদি একদিনের জন্য বশীকরণ করার জন্য ভালো থাকবে, সেটাও মনে করুন আজকে আরেকটা বিয়ের দিন আমার। সারাটা দিন আমি একটা মানুষের কাছে যাবো, তার সাথে কথা বলবো, প্রসেসটা বোঝাবো, তিনি কবে থেকে এই খারাপ পথে গেলেন, বা তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার কিছু করার দরকার পড়বে কিনা। শুধু পয়সা দিলেই কি কোনো জায়গায় সবকিছু কমপ্লিট হয়ে যায়? তা কিন্তু নয়। বশীকরণটা যদি বুঝতে পারেন, অবশ্যই হবে। আপনি যে তুমি যে আমাকে কথাটা বললে যে বশীকরণটা হয় কেন, তার মানে তোমার কাছেও কোনো নেগেটিভ প্রশ্ন এসছে কোনো জায়গায়, কোনো জায়গা থেকে, তাই হয়তো বললে। কিন্তু নেগেটিভ আসবে কেন? তাদের চিন্তা ভাবনা নেগেটিভ ভাবে মানুষকে নেগেটিভ লোকের কাছে গেছে, সেটাই। তাই পরিপূর্ণ কমপ্লিট হয়নি, তাই এই ধারণাগুলো তৈরি হয়েছে। আচ্ছা, বশীকরণের আরেকটা দিক একটু জানতে চাইবো। বশীকরণ মানেই আমরা বুঝি প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড ওয়াইফ, বেশ। বা অফিসের বস, বা আমার ব্যবসার জায়গায় আমার যে পার্টনার রয়েছে সে কোনোভাবে আমায় চিট করছে, আমি তাকে বশীকরণ করতে চাইছি। আমি জানতে চাইছি, কখনো কখনো সন্তানরা ভীষণ অবাধ্য হয়ে যায়। হুম। বাবা মার থেকে তো ভালো তাদের আর কেউ চায় না, একদম। কিন্তু কোথাও না কোথাও গিয়ে, এখন তো জেনজিদের জামানা, তো সেই জায়গায় গিয়ে মা বাবা কি কখনো সন্তানকে ভুল পথ থেকে আনার জন্য বশীকরণের রাস্তা ধরতে পারে? অবশ্যই ধরতে পারে। এর সাথে আরেকটা আমি জুড়ছি, নেশা। নেশা, অবশ্যই। দেখো, এখন আমরা যদি রাস্তায় যাই, প্রচুর নেশা মুক্তি কেন্দ্রের আমরা অ্যাডভার্টাইজ পাই, তাহলে এটা আসছে কেন? তার মানে তাদের কাছেও ক্লায়েন্ট যাচ্ছে বলেই তো আসছে। আমরা কিন্তু সমাজে যে সবসময় আমাদের কাছে সমস্যা এসে দাঁড়াচ্ছে তা নয়, সমাজের দিকে চোখ তাকালে বুঝতে পারি যে সমাজে কি কি সমস্যা ঠিক চলছে। কথা। তো আজকে এই যে এত দেওয়াল লেখন নেশা মুক্তি কেন্দ্র, আমি বলবো নেশা থেকেও সরিয়ে আনা যায়। এখন যে জেনারেশনের কথা বললে, জেনজি জেনারেশন, এরা 80% অবাধ্য। তুমি কি বলছো? 80% অবাধ্য। এরা কাউকেই মানতে চায় না, নিজেরা সব বুঝে গেছে, সব বোঝে, কিন্তু এই যে বাকি 20% আছে, এরা কিন্তু কোনো জায়গায় নাকও গলায় না, কানও গলায় না, না। নিজের মতো জীবন তৈরি করছে। তাহলে সাত্ত্বিক বশীকরণের মধ্যে এটা পড়ছে। কিন্তু ভালোর জন্য মা বাপ কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারে। বহু মানুষ, কিছুদিন আগে একটা ঘটনা বলি, আমার চেম্বারে এসছেন, ওনার ছেলে 17 বছর বয়স, 18 বছর হয়নি, লাইসেন্সও হয়নি। মাকে বলছে আমাকে বাইক কিনে দিতে হবে এখন। সে বাইকের দাম বোধহয় 2.5 লাখ না 3 লাখ টাকা দাম, এবং মা একটি ছোট্ট স্কুলে টিচারের কাজ করে। আচ্ছা। বাবা প্রমোটারে কাজ করতো, এখন তার কাজকর্ম আর নেই। কিন্তু ছেলেটাকে, যেহেতু দুজনেরই পয়সা আছে, বাবা প্রমোটার ছিল, ছেলেটাকে সবকিছু দিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছে, এখন পুরো বেবয়রা হয়ে গেছে। ছেলেটাকে আনতে পারেনি, পরবর্তী সময় আমাকে তার তারাপীঠে এসে একবার দেখা করিয়েছিল। এখন ঠিক আছে ছেলেটি, কিন্তু যেই সময় এসেছিল ছেলেটি একটি বাইক কিনেও দিয়েছে, একটি বয়স্ক লোককে অ্যাক্সিডেন্ট করেছে, মার্ডার করেছে, একদম জেলে অ্যারেস্ট পর্যন্ত হয়ে গেছে। সেই সময় মা আমার কাছে এসছে। বাবা। এবার মানে ধাক্কা লেগেছে। এবার সেটা প্রমাণিত পরে হয়েছে যে ও মারেনি, অন্যরকম ভাবে পিছন থেকে এসে অন্য একজন মেরেছিল, কিন্তু ড্রাঙ্ক ওই অবস্থায় মুহূর্তে ছিল। তো, হ্যাঁ, ওই ড্রাঙ্ক মুহূর্তে তো অবস্থায় ছিল। ওই সময় সমস্ত ওকে তো ধরে নিচ্ছে, প্রচন্ড ভাবে নাম খারাপ। আস্তে আস্তে অনেক কিছু কাজ করলে কেস মনে হয় এখনোই চলছে, পুরোটা মেটেনি, কিন্তু ফিরে আসে, ছেলেটিকে বার করে নিয়ে আসে, এবং ওর মা পারিবারিক ভাবে আমার সঙ্গে পরবর্তী সময় মিশে গেছে। এখনো এই 29 তারিখে গুরু পূর্ণিমা আছে, উনি আসবেন। হ্যাঁ, না, মানে আমরা যে এই যে অনুষ্ঠানটা, গুরু মহারাজের প্রতি শ্রদ্ধা, এই যে ভালোবাসা, এবং তোমার যে স্নেহ, তোমার যারা ক্লায়েন্টরা আসে, তুমি তাদেরকে এই যে একটা ফ্যামিলি বাড়ির একটা মতো। তুমিও ট্রিটমেন্ট তুমি দেখেছো আমার দাও। বাড়িতে যে একদম একদম। আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য পুজোতেই আমি তোমার থাকো বাড়িতে যাই, আমার সবসময়। সেই সৌভাগ্য হয়েছে বা হচ্ছে। তো ওনারা যখন আসে, তারপরে ছেলেটির ক্রিয়া, যা যা ক্রিয়া করার সেগুলো করলাম। এখন ছেলেটি আর ড্রাগস নেয় না, ড্রাগস পর্যন্ত নিত ছেলেটি। আহ, বড় লোকের ছেলে, বুঝতেই পারছো, মানে সব দিক দিয়েই সব একেবারে দিক এতে দিয়ে। চলে গেছিল। তারপরে ড্রিঙ্কস করে না, ওকে অন্য জায়গায় পরবর্তী সময় আমি একটা কাউন্সিলিং এর জন্য 1 বছর পাঠিয়েছিলাম বাইরে, আমিই গাইড করেছি। আমি আমার মতো যেটুকু ওকে সাপোর্ট করার করেছি তন্ত্র আধ্যাত্মিকতার দিক থেকে, কিন্তু তার সাথে মেডিকেলটাও দরকার। আমি পুরোটা বলতে পারি না যে সব এটা থেকে হয়ে যাবে, তাহলে আমাকে একজন ভালো গাইডও হতে হবে, যে ওর সাথে এবার এই ডক্টরের সাথে তুমি কাউন্সিলিং এ থাকো, উনি কিছু ওষুধের মাধ্যমে ওকে রাখবে, আস্তে আস্তে ও কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেমটা থেকে ও একটা সাইকোলজিক্যাল রোগী হয়ে গিয়েছিল। স্বাভাবিক। আস্তে আস্তে ও জায়গা থেকে কিন্তু ফিরে আসে, এবং ছেলেটি আমাকে
মামার মতো করে মামা বলেই রাখে, মামা আমি কিন্তু যাব মায়ের সাথে, মাও দীক্ষা নিয়েছে, আমিও কিন্তু যেয়ে দীক্ষা নেব। তুই 29 তারিখে আসবি, এসে কথা হবে তোর সাথে। এখন ফিরে আছে আস্তে আস্তে। ও নাকি এই এই যে যে জায়গাটা থেকে লাস্ট 2-3 বছরে উঠে এলো না, হুম হুম তো ও এখন মানুষকে ওইগুলো নিয়ে কাউন্সিলিং করার জন্য লাইসেন্স বার করছে। আমি মানুষকে শেখাবো যে এইসব জায়গা থেকে ফিরে আসো। সঞ্জয় দত্তর ঘটনাটা মনে করে দেখো। সঞ্জয় একদম। দত্ত যখন ড্রাগস নিতে নিতে পৌঁছে গিয়েছিল, জেলে অ্যারেস্ট হয়ে গিয়েছিল, সে কিন্তু জেলে বসে পরে বুঝতে পেরেছিল অনেক মানুষকে উনি শিখিয়েছেন ড্রাগস নিও না। একেবারে একেবারে। তো মানুষকে যদি সঠিক গাইড করা যায়, আধ্যাত্মিক তন্ত্রের এমন অনেক পথ আছে। এই যে ফটাফট বলে না, ফটাফটই তাকে তুলে নিয়ে আসা সম্ভব, শুধু হাতটা আমার ধরতে হবে। আর হাতটা ধরতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে চেম্বারে আসতে হবে অবশ্যই। আমি তা নিয়ে আছি যখন, আপনাদের চিন্তা কিসের, আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় গেলে আপনারা ডক্টর সঞ্জয় শাস্ত্রীকে পাচ্ছেন, অর্থাৎ আপনাদের গুরু মহারাজকে পাচ্ছেন। আপনারা ওনাকে চিনার পার্ক, কালীঘাট, মেচেতাক, শিলিগুড়ি, বর্ধমান প্রত্যেকটা জায়গায় পাচ্ছেন। চিনার পার্কে প্রত্যেক শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন সকালবেলা আপনারা পাচ্ছেন। এছাড়া তারাপীঠে তিনি কিন্তু প্রতি অমাবস্যাতে যাচ্ছেন। আপনারা ওনাকে দিল্লি এবং ব্যাঙ্গালোরে মাসে একবার করে পাচ্ছেন। জায়গা তো জেনে নিলেন, আসবেন কি করে? অবশ্যই আমি আছি তো নাম্বারগুলো আপনাদের জানানোর জন্য। কন্ট্যাক্ট নাম্বার জানিয়ে দেবো, এই নাম্বারে কল করবেন, কল করে নাম লেখাবেন। বারবার অনুরোধ করছি, নাম না লিখে আসবেন না, কারণ নাম না লিখে আসলে হয়তো আপনি যদি চলে আসেন, এসে দেখলেন যে আপনি দেখাতে পাচ্ছেন না, আপনার খারাপ লাগবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর সঞ্জয় শাস্ত্রীরও খারাপ লাগবে যে তিনি আপনাকে গাইড করতে পারলেন না। তাই নাম্বারটি হলো 8420529959। আবারও বলছি 8420529959। ছিলাম বশীকরণে, বশীকরণ এবং এই উচাটন আর মারণের যে তিনটে উচ্চাটনের একটা যেটা। কেস বলি, অনেক সময় কি হয়, তোমাকে প্রশ্নটা ইন্টারাপ্ট করলাম, হয়তো না তুমি না কিছু ঠিক আছে, বলতে it's যাচ্ছিলে। okay, তো তুমি বলো, আমি তারপর। উচ্চাটনের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে একটা বাড়ি ভাড়া দেওয়া হয়েছে কাউকে। হুম হুম আমি একটা ঘটনা মনে পড়লে বলে বলছি। বহুদিন ধরে বাড়ির নিচে একটা গ্যারেজ করে রেখেছিল, ভাড়া দিয়েছিল। কিছুতে সে বাড়িটা ভেঙে এবার ইনোগ্রেশন করবে, নতুন করে করবে, কিন্তু কিছুতেই সে ভাড়াটা উঠছে না। আচ্ছা। এক্ষেত্রে কিন্তু এই উচ্চাটনের কাজ আমরা করে থাকি, তন্ত্রে হয় শাস্ত্র মতে। সে কিন্তু পালাতে পথ পাবে না ঘর থেকে। বাড়িটা তো আপনার নয়, ঠিক। আপনি ভাড়া নিয়ে বসেছেন, কিন্তু অনেক সময় আপনি কবে দাদুর আমলে 20 টাকা দিয়ে ভাড়া দিতেন, এখনো সে 20 টাকাই দিয়ে যাচ্ছেন, অথচ এখন সেই রুমটার ভাড়া হয়তো 8 থেকে 10 হাজার টাকা হয়ে গেছে। সেক্ষেত্রেও বা অনেক সময় দেখা যাচ্ছে ফ্ল্যাটে, আপনি ফ্ল্যাটে কোনো ভাড়াটা ঢুকিয়েছে, সে উঠতেই চাইছে না, যেতেই চাইছে না ফ্ল্যাট থেকে, যাবো না। অনেক সময় তাদের সাথে কোনো রাজনৈতিক বড় ক্ষমতা থাকে হাতে, তাদেরকে ইউজ করছেন। কিচ্ছু করতে হবে না, তন্ত্রে সুন্দর পদ্ধতি আছে, পুরোপুরি উঠে পালাতে পথ পাবে না, আছে তো উচ্চাটনের কাজ। এবার বলো তাহলে যেটা এই বলতে চাচ্ছো। উচ্চাটনে আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এবং সেটা সমর্থভাবেই যে অপোজিটে আছে, মানে ধরুন স্ত্রীর লাইফে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায় বা স্বামীর জীবনে যদি ঢুকে যায়, অপোজিটে যে রয়েছে স্ত্রী বা স্বামী, তার কাছে কি উচ্চাটনের পথটা খোলা থাকে যে উচ্চাটনের মাধ্যমে স্বামীর জীবন থেকে সেই ভদ্রমহিলাকে তুলে ফেলে দেওয়া? করতে তো হবেই, হ্যাঁ, না হলে তার সংসারটা বাঁচবে সংসারটা কি? বাঁচবে না। করতে তো হবে, আমাদের কাছে তো এরকম বহু কেস আসছে, অবশ্যই করা সম্ভব। তার জন্য প্রথমত আপনাকে জানতে হবে যে এই ক্ষেত্রেতে যে কতদিন ধরে চলছে। আপনি যদি 1 বছর 2 বছর ওয়েট করে যান, আমরা এটাকে মেন যেটা ফোকাস দিই যে স্বামীর সাথে স্ত্রীর লাস্ট কতদিন আগে শারীরিক সম্পর্ক হয়েছে। হুম। এক্ষেত্রে আমরা আমাদেরকে চাইতে হবে যে ওইটা যেন বেশি দিন ওয়েট না হয়ে যায়। আচ্ছা, মানে লং টাইম লং টাইম ওয়েট হয়ে গেলে না কি হবে, নেগেটিভ এফেক্ট করতে পারে। আমরা করে দেবো, আমি করে দেবো কাজটা, কিন্তু লং টাইম হয়ে গেলে তখন নেগেটিভ এফেক্ট পড়ে যায়, অন্য কিছু দিক থেকে সংসারে অন্য ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু এটা যদি সঠিক সময়ে একটু তাড়াতাড়ি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে এমন ভাবে কোনো নেগেটিভ এফেক্টটা পড়বে না, এবং পুরোপুরি ছেড়ে দিয়ে ওর কথায় উঠবে পুষবে এতটুকু পর্যন্ত করে দেওয়া যায়। এবং সেটা কোনোদিন চিরস্থায়ী ভাবে থাকবে, চিরস্থায়ী। মাঝখানে আর কেউ সে ঝুঁকতেই পারবে না। ওর সেই চোখের আকর্ষণই কমে যাবে, যে আকর্ষণে ওর প্রতি কেউ ফিদা হয়ে যাচ্ছে। আবারও একটু ফিরে আসছি ছেলে মেয়েকে নিয়ে। ছেলে মেয়ে নিয়ে এই জন্য বলা, কারণ এখন না মানুষের ভীষণ ভাবে নিজেদের সন্তানদের প্রতি একটা উদ্বিগ্ন। বই যে বললাম জেনজিদের, তারা ভীষণ জেদি, আমি যেটা ঠিক করেছি এটাই ঠিক, আমি একদম। যখন ভাবছি এটাই ঠিক, বাকি মা বাবা বলুন আদার্স ভুল। যারা সব ভুল। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় কি হয়, এই যে টিন এজ যে বয়সটার যে সন্ধিক্ষণটা, এই সময়
কাউকে ভালো লাগা, প্রেমে পড়া, যদিও সকালে প্রেম বিকেলে ব্রেকআপ হচ্ছে সেটাও আমরা যেমন দেখছি, ঠিক তেমন ভাবে কিছু কিছু জায়গায় ভুল মানুষের এন্ট্রি হয়ে আমার ছেলে বা আমার মেয়ে ধরুন ভুল পথে চলে যাচ্ছে, সেটা ভুল পথ যাওয়া মানে প্রেমের দিকে চলে যাচ্ছে, তার ক্যারিয়ারটাকে সে ড্যামেজ করছে না, ফোকাস করছে না, ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি সেই মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য তার লাইফে যে, এবং ম্যাক্সিমাম কি হচ্ছে, মেয়েরা যাচ্ছে একটু এজেড লোকেদের Person এর প্রতি, দিকে, একদম ঠিক। তাদের অ্যাট্রাকশন, তাদের এটা আকর্ষণ বেশি হচ্ছে, কিন্তু সেটা তো কোনো বাবা মাই মেনে নিতে এটার পারে না। মেন প্রধানত কারণ হচ্ছে অর্থ। একটা ইয়ং মেয়ে এখন প্রচুর হাতে পয়সা চাইছে, এটা কিন্তু একটা বয়স্ক লোক ওকে দিয়ে ফেলছে হুম, টাকাটা। কারণ তিনি তো স্টেবল। তিনি স্টেবল। আর একটা হচ্ছে সিকিউরিটি। হুম, ওকে নিয়ে যখন কোনো হোটেল ফোটেল যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমার কিন্তু আমি দেখতে পাই যে 13, 14, 15 বছরের মেয়ে 30 বছর, 35 বছর, 40 বছরের ছেলের সাথে মিশছে। হোটেলে যখন যাচ্ছে তখন সেফটি সে মনে করছে নিজেকে, যে একটা বাচ্চা ছেলে 20-21 বছরের ছেলে আমাকে যে সেফটিটা দিতে পারবে, একটা বয়স্ক লোক তার থেকে বেশি সেফটি দিতে পারবে। একদম একদম। এইখানেই প্রবলেম করে ওর ক্যারিয়ারটা থেকে ফোকাসটা সরে আসছে। এবং লাইফে এইগুলো যখনই বুঝতে পারবেন, আপনি কি বলছেন, জেনজির কিছু বাবা মায়েদের ক্ষেত্রেও দোষ আছে। হুম, অনেক মহিলা যারা স্বামীর সাথে থাকে না, তারা তাদের মেয়েদেরকে নিয়েও একটা ব্যবসা শুরু করেছে। এগুলো আমার কথাটা খারাপ লাগতে পারে, না না, বাস্তব, মানে তার মেয়েরা যখন এসে ঘরে বলছে বাবা বা মা আমি এর সাথে মিশছি, এর সাথে মিশছি, সে হয়তো কাকু বলছে, আঙ্কেল বলছে, তাকেও তার মা ঘরে ডেকে বসে চা খাওয়াচ্ছে। কেন? উম, তার মানে প্রশ্রয় দিচ্ছে। প্রশ্রয়টা দিয়ে দিচ্ছে। এইটা যখনই বুঝতে পারবেন তখনই যোগাযোগ করুন। ঠিক। তাহলে তন্ত্রের এমন অনেক কিছু পদ্ধতি আছে, সেখান থেকে একটা পুরুষ কিন্তু চট করে প্রশ্রয় দেয় না, কিন্তু একটা মহিলা যখন ডিভোর্সি মহিলা কোনো থাকছে, সে তার মেয়েকে কিন্তু প্রচুর প্রশ্রয় দিচ্ছে এসব ক্ষেত্রে। সে ভাবছে কি যে কোথাও থেকে কিছু অর্থ তো আসছে। ঠিক। এবং পরবর্তী সময় একটা কাহিনী বলি, কিছুদিন আগে এই যে মায়েরা কিভাবে প্রশ্রয় দিচ্ছে, হুম হুম মানে একটি 13-14 বছরের মেয়ে, সে একটি এজেড মানুষের সাথে মিশেছে। হুম। হঠাৎ করে যে সময়কার ক্লায়েন্ট আমার, সেই সময় হঠাৎ করে ভদ্র লোকের কাছে কিছু ওর ছবি ভিডিও আছে বলে সে মানে বলেছে মাকে। আমি জানি না তার কাছে আছে কি নেই, কিন্তু সে এমন ভাবে বলছে সে ঘরে যে আমার কাছে আছে, আমার সাথে এক্ষুনি বের করতে দিতে হবে, আমি ওনাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে বা ঘুরতে যাবে। হুম হুম। ভাবো, রাতারাতির সঙ্গে সঙ্গে আমাকে বলে যে ইমিডিয়েট আমার মেয়েটাকে আটকান আপনি, বা ওনাকে কিছু একটা ব্যবস্থা করুন, আমি পাড়ার কাছে মুখ দেখাতে পারবো না। আমি বললাম দোষটা তো আপনার, আপনি প্রথম থেকে ওনাকে বাড়িতে ছাড় দিয়েছিলেন কেন? কিছু প্রশ্রয় অর্থের দিয়ে লোকে ফেলেছে। প্রশ্রয় দিয়ে ফেলেছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু রাতারাতি আমার কিছু ক্রিয়া আছে, যেগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতি ফলো করলাম, ক্রিয়া করলাম। সঙ্গে সঙ্গে ছেলে লোকটি কিন্তু অ্যারেস্ট হয় এবং কিছু পাড়ার লোক ধরে নিয়ে ওকে অ্যারেস্ট করিয়ে দেয়। কিন্তু পুরোপুরি ভাবে ওদেরকে যদি ছাড়িয়ে আনতে হয়, তাহলে মায়েদেরকে এতটা ওয়েট করা চলবে না। হুম। যখনই বাড়িতে দেখতে পাচ্ছে যে এরকম কেউ আসা যাওয়া করছে, বা কোথাও বুঝতে পারছে যে কারো বয়স্ক লোকের সাথে মিশছে, বা কোনো একটা যে ইয়ং ছেলের কথা হুম, বলছো তুমি, ইয়ং ছেলের সাথে ক্ষেত্রেও হতে পারে, অনেক ইয়ং ছেলেদের কাছ থেকে জেনজি, অনেক বড় লোকের বাবার হাতে অনেক পয়সা আছে ছেলেদের হাতে। এবং দাদা এর অপোজিটটাও হচ্ছে, ইয়ং ছেলে বয়স্ক মহিলা, বয়স্ক মহিলা, মানে এটা তো মারাত্মক ভাবে স্প্রেড মারাত্মক করেছে। লেভেলের, মানে তুমি মারাত্মক লেভেলে, মানে প্রচন্ড মারাত্মক। তুমি কতকগুলো দেখবে এখন, অনেকগুলো ক্রাইম রিপোর্ট সামনে আসে আমাদের, অনেক পডকাস্ট আমি মাঝে মাঝে দেখি, যে ঘটনাগুলো যখন দেখি শুনলে অবাক লাগে, যে আমার চেম্বারের ক্লায়েন্টের সাথে আমি মেলাই, যে আমি ভাবি যে সমাজের শুধুমাত্র প্রবলেম, আমার তো মনে হয় জ্যোতিষতান্ত্রিকরা সব থেকে সমাজে বেশি প্রবলেম গুলো জান, তাদের কাছে সব থেকে বেশি আসে। কারণ তাদের কাছে আসছে তো। একটা বাবা মা চাইছে কি, আমার কাছে একটা কিছুদিন আগে ছেলে এসছে, তার বাবা মা এসে বলছে কি ওই মেয়েটার কাছ থেকে সরিয়ে নিয়ে আসুন, মেয়েটার অলরেডি দুটো ওর বয়সী মেয়ে আছে, ভাবা। কর্পোরেট সেক্টরে বড় চাকরিরত ভদ্র লোকের। যে মা এসেছিল তার যে ছেলেটার জন্য বলছে, ছেলেটার 35 থেকে 36 বছর বয়স হবে, বিয়ে করেনি, পরে জানতে পারে যে এরকম একটা রিলেশনশিপ আছে, এবং তার নাকি 15-16 বছর করে দুটো মেয়ে আছে, তার সাথে সে আছে। এবং কি ওর বাবা মা বুঝতে পেরে যায় বলে সেই ভদ্র মহিলাকে নিয়ে ও ঘর চেঞ্জ করে অন্য জায়গায় আবার যে ঘর ভাড়া নিচ্ছে, যাতে বাবা মা না বুঝতে পারে। সেখান থেকেও ছাড়িয়ে নিয়ে এসে তার বিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেও ওই ছেলেকে বের করে নিয়ে আসা হয়েছে, এবং আজকে সে বিয়ে করে সুন্দর সংসার করছে। সেই ছেলে পরে ওর মায়ের কাছ থেকে সবকিছু জানে এবং বোঝে, এবং ছেলেটি আমাকে বলেছিল দাদা আপনি যদি ওই সময় মায়ের কথা আমাকে বের না করে নিয়ে আসতেন, আমি হয়তো মার্ডার হয়ে যেতাম ওই মেয়েটির হাতে, কারণ মেয়েটি আমার সব নিতে আরম্ভ করে দিয়েছিল এবারে।
কিন্তু সেই সময় আমি আবেগে পড়ে বুঝতে পারি। বুঝতে পারে, এটাই হচ্ছে কথা। মানে মায়া বলুন, আবেগ বলুন, কিছু না কিছু তো কাজ করে। এবং আমার অনেক সময় মনে হয় এই যে বললেন যে তামসিক, আধ্যাত্মিক বা রাজকীয় বা রাজসিক, সাত্ত্বিক। রাজসিক, হ্যাঁ আমি হয়তো প্রপার ওয়ার্ড গুলো বলতে পারছি নিশ্চয়ই। না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যেমন ভালো দিকটা করেন, ভালো কাজগুলো করেন, মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে আনছেন বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল করিয়ে দিচ্ছেন, এমন অনেকে আছে যারা খারাপ কাজগুলো করে এবং তামাশা তাদের কাছে করতে চায়। তাদের কাছে গিয়েই হয়তো অমুকের ছেলেকে আমার দিকে অ্যাট্রাক্ট করিয়ে নেওয়া, অমুকের হাজবেন্ডের প্রচুর রোজগার, ওর টাকা পয়সাগুলো নিতে পারে। নিতে এই পারে। ব্যাপারগুলো, এগুলো যত সমাজে স্প্রেড করছে তত সামাজিক ভাবেও আমরা কিন্তু প্রচন্ড দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছি। পিছিয়েও পড়ছি, পিছিয়েও সামাজিক ভাবে প্রচুর পিছিয়ে পড়ছি। কারণ তার যেটা করছে সেখানে তো এখনকার এই যে জেনজি যে জেনারেশনটা বললে, এরা কিন্তু সব বোঝে যে আমার হুম, বাবা এটা হুম, করছে, হুম, আমার মা এটা করছে। হুম। এই আজকে সাহসটা পেলো কোথায়? এই সমাজের যে আজকে জেনজি, শুধুমাত্র জেনারেশনটাকে খারাপ বলে লাভ নেই, না না, এরা সাহস পেয়েছে আমাদের থেকেই, সমাজের আর 5টা মানুষকে দেখেই সাহস পেয়েছে। সেই জন্য তাদের কথা আর কোনো কিছুই ভালো লাগছে না। এখন 80% বাড়িতে একটা পুরুষ মানুষ এসে রাত্রেবেলায় তার মতো করে, সে হয়তো বলছে কাজ করছে, সে ফোন ঘাঁটছে নিজের মতো করে, হুম, তার মাও একটা জায়গায় নিজে ফোন ঘাঁটছে। কতটুকু সময় দেয় তার বাচ্চাদেরকে? এক্স্যাক্টলি। ফোনের কথা যখন এলো তখন একটা কথা বলি, মানে দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে ড্রয়িং রুমে 5 জন বসে আছে মেম্বার, 5 জনের হাতে 5টা ফোন এবং তারা যার যার নিজের নিজের ফোনেই ব্যস্ত। ব্যস্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন বশীকরণ এবং উচাটন নিয়ে কথা বললাম, মারণ কথাটাতে সত্যিই খুব ভয়ের ব্যাপার, কিন্তু তবুও আমি একটু জানতে চাইবো এবং আমার দর্শক বন্ধুদের একটু জানাতে চাইবো, মারণ সম্পর্কে তোমার কি বিশ্লেষণ আছে এখনকার? সুখ না অনেকের সহ্য হয় না। এই যে বলছো না যে একটা পরিবারে হঠাৎ করে কোনো প্রবলেম চলে এলো, মারণ অনেক সময় তান্ত্রিক দ্বারাও করানো হয়, অনেক সময় কারো চোখের দ্বারাও হতে পারে। চোখের দ্বারা? অবশ্যই। আমি যদি একটা তামসিক মেন্টালিটি নিয়ে তোমার সাথে মিশি, হুম, হুম। তুমি একটা খুব সুখে আছো, এখন হয়তো কোনো জায়গাতে তুমি একটা বান্ডিল টাকা রোজগার করেছো, তুমি আমার সামনে গুনছো বসে বসে, আমি এখান থেকে বসে আপনার উপরে চোখ দিলাম না, কুদৃষ্টি যেটাকে বলে, আপনার কিন্তু কাল থেকে ইনকাম কমে যেতে পারে। আপনি যদি সেই সময় কোনো ভালো জায়গায় যদি যোগাযোগ না করেন, সেই সময় যদি নিজেকে প্রোটেকশন না দেন, তাহলে কিন্তু আপনার ইনকাম গেল। ওই নেগেটিভ এফেক্ট কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। হুম, হুম। আবার অনেক ক্ষেত্রে কি হয়, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে বা কাউকে উচ্ছেদ করার ক্ষেত্রে, যখন ভাই কিছু ভাইও হয় কিন্তু। বেশি হয়, আমি দেখেছি পারিবারিক ক্ষেত্রে বেশি, মানে সব কেউ কারোর থেকে বেশি ভালো দেখতে পাচ্ছে না আজকের পারবে না। দিনের সব থেকে যেটা কেউ একটু কলিযুগে তো উন্নতি বলেই গেছে না যে রাহু এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ। আচ্ছা। আপনি যত আপনি যত আপনার মনকে সৎ পথে নিয়ে আসতে চাইবেন, যদি আপনি সেটা ঈশ্বর কেন্দ্রিক না হয়, আপনি হুম, আনতে পারবেন না। আপনাকে সৎ পথে মনকে আনতে গেলে ঈশ্বর কেন্দ্রিকই হতে হবে। তাহলে কি হচ্ছে, সবসময় কারোর একটা, তার যখন খারাপ জায়গার সময় যাচ্ছে, একটা ভাইয়ের একটা খুব খারাপ সময় যাচ্ছে, আর একটা ভাইয়ের খুব ভালো সময় যাচ্ছে, সে কিন্তু শুরু করে দিল কি, যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা নিয়ে হয়, জায়গা জমি নিয়ে হয়, হুম, আমাদের সিভিল প্রবলেমটা গুলো নিয়ে হয়। তো সেক্ষেত্রে কি করে দিল, সে সঙ্গে সঙ্গে নিজের মায়ের পেটে ভাইকে মারণ করার জন্য কারো কাছে চলে গেল। এখন এত বেশি খুব আনএডুকেটেড জ্যোতিষতান্ত্রিক মার্কেটে এসে গেছে, যাদের কাছে শুধুমাত্র পয়সার লোভেই খারাপ কাজগুলো করে ফেলছে, পয়সার লোভে করে ফেলছে। তো আমি বলবো, যদি আপনার কোথাও মনে হয় এরকম আপনার সাথে হয়েছে, এই মারণের মধ্যে অনেকগুলো ভাগ আছে, বা যেমন যেমন মারণটা অ্যাকচুয়ালি বান মারা বলে তন্ত্র আচ্ছা, মতে। আচ্ছা। এবার অনেক সময় দেখা যায় কি শুকনো বান বলে, আবার অনেক সময় দেখা যায় কি তার একদম যাতে শরীরটা আস্তে আস্তে ঘা, রোগ জ্বালা হতে হতে পচে পচে সে শেষ হয়ে যায়। অনেক সময় কি হচ্ছে স্ট্রিক্টলি যে কোনো একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, সে মারা গেল কেউ না কেউ। তো এই বান মারার অনেকগুলো পদ্ধতি, আমি খারাপ অনেকগুলো। নেই, যত কম আলোচনা করলে হুম, ততই ভালো। আমি বলছি কি, প্রোটেকশনটা রাখুন, যে আপনাকে যেন কেউ তন্ত্রক্রিয়া করতে না পারে, আপনাকে যেন কেউ মারতে না পারে, আপনার যেন কোনো কেউ খারাপ চাইতে না পারে, তার জন্য একজন ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগে থাকা উচিত। একদম। মানে আমি সবসময় ভাবি যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো ভালো আছি, কিন্তু আপনি যে কাল খারাপ থাকবেন না তার কি মানে তার কি আছে? মানে আছে? আজকে যখন তোমার এই আমরা অনেক, প্রোটেকশন নেওয়ার ব্যাপারটা, নিজেকে অবশ্যই প্রোটেক্ট রাখাটা, এটা কিন্তু আমি দর্শক বন্ধুদের বলবো টাকে পয়েন্ট আউট করুন। কারণ আপনার ভালো আপনি নিজে যদি না বুঝেন,
কেউ আপনার ভালো করতে বুঝতে পারবে না পারবেন। কিন্তু। আমরা যখন অনেক অর্থ রোজগার করি কেউ, তখন তো আমরা চাই যে অর্থটা আমরা কিছুটা ব্যাংকে ঢুকিয়ে রাখি। তখন কি করছেন? আপনি তো অর্থের প্রোটেকশন করছেন, আপনি তো ঘরে সেই টাকাটা রাখছেন না। তাহলে জীবনে যখন প্রচুর সুখ আসছে, তখন কেন নিজের জীবনে প্রোটেকশন রাখবেন না? প্রোটেকশন আপনাকে থাকতেই হবে, কারণ আপনি জানেন না আপনার পাশাপাশি শত্রুটা কি। আপনার যখন নাম হচ্ছে, ধন হচ্ছে এবং ঐশ্বর্য হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আপনার রাহুরও বাস হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। যেটাকে আমরা গুপ্ত শত্রু বলছি। গুপ্ত শত্রু বলছি। গুপ্তভাবে সে কিন্তু আপনাকে চায় না যে আপনি এত বড় কিছু করে ফেলুন হঠাৎ করে। আর আপনি সবাইকে সব সময় মানিয়ে নিয়ে ভালোবেসে চালাতে পারবেন না, হয় না, কখনোই পারবেন না আপনি। ঠিক গুপ্ত কথা। শত্রু দমন করতে হবে, শেষ করতে হবে। শত্রুর শেষ দেখেই ছাড়া উচিত, এটা আমি মনে করি। নাহলে কিন্তু একসময় আপনার পরিবার ভেঙে পড়বে, আপনার নিজের সাজানো ইমারত ভেঙে পড়তে পারে। এবং সেটার জন্য অবশ্যই কিন্তু একজন ভালো তান্ত্রিক, মানে আমি মনে করি দাদা, যে জীবনে যেমন আমাদের প্রত্যেক ফ্যামিলিতে একজন লয়ারের দরকার হয়, একজন ডক্টরের দরকার হয়, ফ্যামিলি ডক্টর, ঠিক তেমনি ভাবে একজন ফ্যামিলি তান্ত্রিকেরও কিন্তু দরকার আজকের দিনে অন্তত দাঁড়িয়ে। আজকে বড় বড় ফ্যামিলির কথা তুমি ভেবে দেখো, থাকছে কিন্তু আমি তাদের কিন্তু পার্সোনাল আমি তান্ত্রিক, হয়তো মানে তুমি পার্সোনালি কারোর নিজেই নাম বলতে পারবো অনেকের না। অনেকের তুমি পার্সোনাল তান্ত্রিক তুমি হিসাবে থাকো। আজকে বড় বড় মন্দিরে দেখো, আমরা 2-1 টাকা রোজগার করে কিছু জন তো ভাবে বিশাল করে ফেলেছি। খুব হাই লেভেলের মানুষগুলোর কথা ভেবে দেখো, তারা কিন্তু মন্দিরে যাচ্ছে, বসছে, মন্দিরে চূড়া করে দিচ্ছে। আমি নাম বলছি না কারো, ভালো করে ভাবলেই বুঝতে পারবে। হুম হুম। প্রত্যেকটা পুজোতে আমি একটা তো নাম করতেই পারি, আনন্দ আম্বানির কথা ভেবে দেখো। তার ফ্যামিলি মধ্যে উনি তো, ওনারা তো কামাখ্যা মাকে ছাড়া এক পা চলে না। এক পা চলে, একদম ঠিক কথা। আমরা কত বড় লোক যে আমি বিশাল বুঝে গেছি, ওনারা কি কম বোঝেন নাকি? ঠিক ঠিক। কৈলাস নন্দজির আমি আশ্রমে গিয়েছিলাম, তুমিও দেখছিলে যে ওই হরিদ্বারে। হুম হুম। তো উনি তো কুম্ভতে ওনার ফ্যামিলির সাথেই ছিলেন, আম্বানি ফ্যামিলির সাথেই তো কৈলাস নন্দ ছিলেন। আমি তো 3 দিন ওনার আশ্রমে ছিলাম। আমার একটা সাধন পদ্ধতি চলছিলেন, ওনার গুপ্ত চণ্ডী যে মা আছে ওখানে বসে আমার কিছু ক্রিয়া ছিল, রাত্রে আমি 3 দিন ওখানে ছিলাম। কি ভালো মানুষ! তো তান্ত্রিক, শিক্ষিত তান্ত্রিক নেই, আপনাকে ধরতে হবে সেরকম মানুষকে, সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিক তান্ত্রিকের কাছে। আমি ওই যাতে জন্য আপনার প্রথমেই নেগেটিভ এফেক্ট না আসে। একটা আমি কাজ তো করতে প্রথমেই ওই জন্য বললাম যে তন্ত্র সত্যি, এবং তন্ত্র তখনই কাজ করে যখন আপনি সঠিক তান্ত্রিকের কাছে যাবেন। আবারও আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা ডক্টর সঞ্জয় শাস্ত্রীর কাছে আসতে চাইছেন, কিচ্ছু না, শুধু নিজের মনের বিশ্বাসটুকু নিয়ে চলে আসুন। এবং আপনার কি সমস্যা, আপনার কি প্রবলেম হচ্ছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে বেরোতে পারছেন না, ভাবছেন ব্যাস এখানেই আমার শেষ, না, ওই জায়গা থেকে টেনে তুলে কিন্তু নিয়ে আসছেন ডক্টর সঞ্জয় শাস্ত্রী। এবং এটা আমার কথা না, আপনাদেরই কথা। আপনারাই কিন্তু বারংবার বলছেন, আপনারাই কিন্তু কমেন্ট করছেন, আপনারাই কিন্তু বলছেন যে গুরু মহারাজের কাছে গিয়ে আমরা ভালো আছি। এই যে ভালো থাকাটা, এই ভালো থাকাটার তো অধিকার আমাদের প্রত্যেকের আছে, আপনারও আছে, আমারও আছে। আমি হয়তো সঠিক পদ্ধতিটা জানতে পেরেছি, আমি হয়তো সঠিক পথটা পেয়ে গেছি দাদার কাছে এসে, আপনি এখনো সেই পথটা পাননি। আর সেই পথটা পাওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই তার কাছে আসতে হবে। কন্ট্যাক্ট নাম্বার হলো 8420529959। এই নাম্বারটা 24x7 খোলা রয়েছে। দেরি না করে চটপট কল করুন, অনুষ্ঠানটা দেখতে দেখতেই কল করুন। দেখুন, কথা বলা, গল্প করা সমস্ত কিছুটাই আমাদের জীবনের একটা পার্ট, এবং সেই জায়গা থেকে যে শিক্ষণীয় বস্তুটা আছে সেটা যদি আমরা সেখান থেকে শিখে নিতে পারি, আমার যে জায়গাটা দরকার আমি যদি সেই দরকারটুকু বুঝে নিতে পারি, আমার থেকে লাভবান, আমার থেকে বুদ্ধিমান আর কেউ নয়। আর আপনারা যথেষ্ট বুদ্ধিমান, শিক্ষিত। তন্ত্র এবং তান্ত্রিক না জাজমেন্টের দুটো প্রসেস আমার যেটা মনে হয়। মানে আমি যেমন একটা সময়, তো আমারও এরকম সময় এসছে গুরু নির্বাচন করা, ঠিক তাই না? আমারও এই সময়টার মধ্যে দিয়ে আমিও গেছি। এখন যেসব ক্লায়েন্টরা যেমন যাচ্ছেন কোনো সমস্যার মধ্যে দিয়ে, তো আমাকেও কিন্তু গুরু নির্বাচন করতে হয়েছে, গুরুকেও কিন্তু শিষ্য নির্বাচন করতে হয়েছে। তবে না যে আমি ভালো শিখতে পেরেছি বা মানুষের উপকারে কাজে উপকার লাগছে, করতে অপকারে পারছি। নয়। এই যে সময়টা যখন আপনি আমার সামনে এসে বসবেন, তখনই কিন্তু আপনি আমাকে জাজমেন্ট করতে পারবেন। এবং আপনার সঙ্গে যখন আমি কাউন্সিলিং করব, প্রত্যেকটা ঘটনার সঙ্গে না অনেক কিছু থাকে। আপনারা অনলাইনে যখন কারোর সাথে কথা বলেন, সবকিছু স্কিপ করে যান, অনেক কিছু বলতে চান না। কারণ আপনি মনে করেন কল থেকে রেকর্ডিং হচ্ছে, সব কথাই খুলে বলবো, কোথায় কি করেছে। একটা মানুষকে যখন আমি একটা কোনো গোপন তথ্য তার জিজ্ঞাসা করবো যে এইটা কি আপনার কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল, আপনি কিন্তু সেটা ফোনে অনেক সময় স্কিপ করে যাচ্ছেন, বলতে চাইছেন না। হেজিটেট হয় না হ্যাঁ, ফোনে। তো সামনাসামনি আপনি যদি বসেন, সামনাসামনি আমরা কিন্তু অনেক সময় আপনি না বললেও আপনার
কিছু ফেস রিডিং আমরা ধরতে পারি যে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথা থেকে এলো। যদি গোড়াটাকে আমরা ধরতে পারি তাহলে গোড়া শুদ্ধ নির্মূল করতে পারি। আগে ঠিক যদি কথা। গোড়া বের করা যায় ঠিক কথা। তাহলে নির্মূল করতে। আর ওপরে ওপরে ওই যে বারবার বলছি, যদি শুধুমাত্র টোটকা ইউজ করা, ঘরে তো টোটকা ইউজ করবেন না। আমার অনুষ্ঠানের বেশিরভাগ টাইমে টোটকাই বলি না। বড় বড় আমাকে বলেন যে বড় বড় জ্যোতিষতান্ত্রিকরা টোটকা বলে, এই বলে, সেই কাজ করতে গেছি। হাসবেন। টোটকা যত কম ইউজ করবেন তত ভালো থাকবেন। রোগ হয়েছে, ডাক্তারকে দেখিয়ে ওষুধ খান, ওষুধের দোকানে বলে ওষুধ বেশি খেতে যাবেন না। এতে কিন্তু হার্টের প্রবলেম আসবে, শরীরে আরো এক্সট্রা প্রবলেম চলে আসবে। সত্যি তাই। আজকাল এই কথাটা বলে এই কথাটা থেকেই বলছি, অনেকেই আছে যে বশীকরণ করব, একটুখানি গুগল সার্চ করে নি, একটু জেনে নি, কিছু হয় না। যার যেটা সাবজেক্ট হয়। আমাকে তার কাছেই যেতে হবে। আমার যদি ডেঙ্গু হয়ে থাকে, আমি জ্বরের দুটো মেডিসিনের ওষুধ খেয়ে আমার তো ডেঙ্গু কমবে না যতক্ষণ না আমি ডক্টরের কাছে যাচ্ছি। কারণ ঠিক ডক্টর তেমন তো ভাবে প্রথম অ্যান্টিবায়োটিকটাকে চুজ করবে যে একে কি অ্যান্টিবায়োটিক দেবো। আপনার ডাক্তার ওষুধের দোকানে কোনোদিন চট করে কি অ্যান্টিবায়োটিক দেয় না। নাকি শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে হুম, দিল। হুম, হুম। তো রোগটাকে পরিপূর্ণভাবে নির্মূল করুন, চিরস্থায়ী ভাবে বশীকরণ করতে হবে। বশীকরণটা যেন চিরস্থায়ী ভাবে হয়। একই রোগের জন্য কতবার মানুষকে পয়সা দেবেন আপনি? দাদা, একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আমার এরকম একজন পরিচিত আছে, যখন জানে যে আমি আপনার সাথে অনুষ্ঠান করি, বলেছে কখনো যদি আলোচনা হয় একটু জানতে, যে কখনো কি হয়, নতুন ছেলের বিয়ে দিল, বৌমা এলো, সব ঠিকঠাক ছিল, কিন্তু কয়েক মাস পর থেকে ছেলের মধ্যে কিছু পরিবর্তন শুরু হয়ে গেল। সেক্ষেত্রে দেখা গেল যে শাশুড়ি এবং শ্বশুর যারা রয়েছেন, তাদের যত না দোষের জায়গাটা আছে, তাদের গুণটা বেশি। তো সেক্ষেত্রে তারা তখন চাইছে যে ছেলে এবং বৌমা বা বৌমার কে নিজেদের মতন করে একটু তৈরি করে নেওয়া। তো সেই জায়গায় কি বশীকরণের জায়গাটা আসে? বশীকরণের জায়গায় প্রথমত তো ছেলের বাবা মারা চট করে বশীকরণ করতে চায় না। একটা সংসার আগে প্রবলেম কেন আসে বলি। হুম, বেশিরভাগই প্রবলেম দেখা যায় একটা সংসার যখন মেয়ের মা মাথা গলায়। হুম, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি প্রচুর এরকম ক্লায়েন্ট এসছে। তো এই ক্ষেত্রে কি হয়, এই মেয়ের মা যখনই মাথা গলাবে তখনই ও কিন্তু সব খবর এখানকার দিতে থাকবে বাইরে। হুম। সেটা সহ্য করতে পারে না ছেলের বাবা মারা, যে আমার সংসারের খবর আমাদের কাছে থাকুক। স্বাভাবিক, আমি স্বাভাবিক। আজকে মটন খাই কি সোয়াবিন খাই আমার মধ্যেই থাকুক, কিন্তু হাড়ির খবর চলে যায় মেয়ের মায়ের কাছে। মানে আমি নিজে ছেলের মা, তো আমি ওই সেখানে জায়গায় নিজেকে রেখে ভাবছি যে একদম ঠিক একদম। কথাই। ছেলের সত্যি মায়েরা তো। তখন স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করে যে এই মেয়েটা খারাপ এবং আমার ছেলেকে স্বাধীন, মানে আমার স্বাধীনে থাকতে দিচ্ছে না, ওর কন্ট্রোল করে ফেলছে। দুটোই ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। হুম, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো যে যদি পারা যায় একটা পারিবারিক ভাবে আপনারা কাউন্সিলিং করে দেখবেন, যদি মেয়ের মাকে খুব বেশি এন্ট্রি না দেওয়া যায়, ভালো খবর আসছে যাচ্ছে, আপনিও যান মজা করুন। না হলে অবশ্যই তন্ত্রপাতে তাকে ঠিক করুন, না হলে কিন্তু এই সংসারটা ভেঙে যাবে। মানে এটাই তো আস্তে 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 ভাঙবেই আস্তে বড় ভাঙবে। দিকে চলে যায়, বড় দিকে সেটাই চলে বলা। যাবে, পুরো সব জিনিসটা কন্ট্রোল করতে চলে আসবে আউটসাইড থেকে থার্ড পার্টি। তখনই কিন্তু এই ভদ্রলোক ওই ছেলেটি আলাদা জায়গায় সম্পর্ক করে ফেলবে, ওয়াইফের সাথেও থাকবে না। একটা সময় দেখা যায় সে না পারছে তার ওয়াইফকে সামলাতে, না পারছে মাকে সামলাতে, একদম। সে তখন বাইরে আনন্দ খোঁজার জন্য চলে যাচ্ছে। সে ফেড আপ হয়ে যায়। ফেড আপ, রাত্রে আসতে যাচ্ছে, আনন্দ করছে, ওইটুকু দেখতে পাচ্ছেন যে খুব ভালো আছে, আসলে সে ভালো নেই। হুম। এরকম বহু কেস আছে, প্রচুর কেস আছে। এগুলো গল্প করতে করতে থাকলে তো একটার পর একটা কেস বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই, ওইটাই। একটা ছোট্ট তন্ত্র এখানে পদ্ধতি আছে, একবার আসবেন এমন করে দেবো যে স্বামী স্ত্রী ওয়াইফ সব মিলে ভালো থাকবেন, কেউ আপনার সংসারে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, এবং দুজনে মিলে মিলেমিশে দেখবেন যে আপনার আর কিছুটা সময় কি হয়, সন্তানের ওপরেও কিছুটা বিশ্বাস রাখতে হয়। হুম, সন্তান হয়তো কিছু সময় পার্সোনালি দেখা যায়, সবসময় যে মেয়ের মা তা নয়, অনেক সময় দেখা যায় সন্তান পার্সোনালি তার ওয়াইফকে একটু বাইরে বেড়াতে যাচ্ছে বা একটু ঘুরতে যাচ্ছে, একটু মজা করছে, তখনও মা তখনও ভেবে বসে মায়ের, থাকে হ্যাঁ। যে এটা যদি হয় তো ভালো, তো আপনাকে যদি ডিস্টার্ব না করে থাকে তাহলে ভালো। যদি আপনাকে ডিস্টার্ব করে এগুলো করে, যে আপনার ওষুধ এনে দিচ্ছে না, আপনার সঠিক সময়ে খোঁজ নিচ্ছে না, আপনাকে দেখছে না। তখন আপনি এটা করতে পারেন যে ওরাও ভালো থাকুক আপনিও ভালো থাকুক, তার জন্য অবশ্যই বশীকরণ করতে পারেন। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে যে কোনো সমস্যাই হোক না কেন, সম্পর্কের টানাপোড়েনই হোক বা সম্পর্কের সেই জায়গায় যদি বিচ্ছেদের জায়গাতেও চলে যায়, যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু বশীকরণের জায়গাটা থাকে, যে জায়গাটা থেকে আমরা সম্পর্কগুলোকে ভালো করে আনতে পারি। একদম।
আবার এর উল্টো দিকটাও হয় যে আপনার গুপ্ত শত্রু হলো কোনো জায়গায় আপনার শত্রুতা বাড়ছে, সেই জায়গায় কিন্তু উচাটনের মাধ্যমে, স্তম্ভনের মাধ্যমেও আমরা তাও চুপ করে দেওয়া চুপ সম্ভব, করিয়ে দেওয়া অবশ্যই। সম্ভব। মানে টোটালটাই আমাদের জীবন ধারা, জীবন গতির উপর ডিপেন্ড করছে। সমস্যাটা আপনার কি হচ্ছে সেটা আপনি ছাড়া ভালো আমিও জানতে পারবো না। তাই যা সমস্যাই হোক না কেন একবার ডক্টর সঞ্জয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। আমাদের এই আলোচনার মূল ভিত্তিটাই কিন্তু এটাই, যাতে আপনারা ভালো থাকেন। এবং আমি যতদিন ধরে দাদাকে চিনি, লাস্ট বোধহয় 13-14 বছর হয়ে গেল দাদার সাথে আমার সম্পর্ক, এবং তারও অনেক আগে থেকে, খুব ছোট বয়স থেকে দাদা এই না, আজকে তো এখন এই পডকাস্টের অনুষ্ঠান বলে এগুলো সব হচ্ছে, তোমরা হুম, করছো বসি, কিন্তু আগে আমরা অনেক টিভিতেও অনুষ্ঠান করেছি, তখন একদমই, তখন একদম। ছিল প্রচুর পরিমাণে। দেখো, প্রথম কথা হচ্ছে তন্ত্রকে ভয় পাবার কিছু বিষয় নয়, তন্ত্রকে মন থেকে নিতে হবে। তনু অন্ত মন্ত্র মানে তন্ত্র, মানে হুম। তোমার শরীর যে টুকু নিতে পারবে সেটুকু তোমার উপরে প্রয়োগ করাই ভালো। এমন কিছু প্রয়োগ করব না যাতে করে তোমার ওটা থেকে নেগেটিভ কিছু এসে ঠিক। যায়। তার জন্যই এই যে অনেকের কাছে যাচ্ছে যে হচ্ছে না, কারণ আমার সামনে বসলে কি হবে আমি বুঝতে পারছি তানিয়া এখন কতটা পজিটিভ পাওয়ার নিতে পারবে। হুম, হুম, ধরো এখন তোমার জ্বর এসছে 102, তো আমি এখন 1000 না দিয়ে 500 খাওয়াতে পারি হুম, ওষুধ, হুম, হুম। কিন্তু জ্বর 104, আমাকে তখন 1000 পাওয়ার দিতেই হবে হয়তো প্যারাসিটামল। ঠিক আছে, তো তুমি আমার সামনে বসলে কি হবে, আমি বুঝতে পারবো যে তোমাকে কতটা পাওয়ার আমি ইনপুট করব। হুম, তন্ত্র একটা পাওয়ার, একটা শক্তি। এই অনলাইনে যে আপনারা করছেন, বেশি ঠকছেন এই অনলাইন, এইগুলো থেকে একটু সামনাসামনি আসুন। আমি আমার সাথে যখন আপনি কথা বলছেন, আমি যদি আপনার ভয়েসের ভাইব্রেশনটা না বুঝতে পারি যে এর মধ্যে কতটা পাওয়ার আছে। আপনি কোনোদিন ঠাকুর পুজো করেন না, আপনি ঠাকুর পুজো যান না, ঠাকুরের প্রতি আপনার কোনো ভক্তি শ্রদ্ধা নেই, হুম। আপনাকে আমি একভাবে কাজ করব। আপনি ঠাকুর পুজো ভালোবাসেন, ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে আপনার, তার কাজটা আমি আর একটা আরেক অন্যরকম রকম ভাবে করবেন। ঠিক, ঠিক। না একদম। হলেই সব এসে গন্ডগোল হয়ে যাচ্ছে এই বছর অনেক জায়গায়। দেখুন, সময় আপনাকে নিজের জন্য বার করতে হবে। সবকিছুর জন্য যখন সময় বার করছেন, নিঃশ্বাস নিচ্ছেন তো? প্রতিদিন খাবারও খাচ্ছেন, প্রতিদিন নিজের জন্য টাইম বার করে টেলিভিশনও দেখছেন, তাহলে যখন সমস্যায় পড়ছেন তখন কেন ওভার দ্য ফোন? সামনাসামনি আসুন। সামনে শুনতে আসে। আর সেই জন্যই চেম্বারগুলো আমি একটু বলে দিই, চিনার পার্কের যে চেম্বারটা আছে সেখানে প্রতি শুক্রবার বাদ দিয়ে তিনি প্রতিদিন সকালে বসছেন। আর একটু ইন্টারাপ্ট করছি, হুম, যদি হুম, কোনো কারোর মনে হয় যে একদমই শোভানগর অনেক দূরে আছে, হুম, হুম, যেমন বেশিরভাগে আউট অফ কান্ট্রি গুলো যারা করে, তো আপনি লাইভ কল করুন, লাইভ কল, ভিডিও আমি কল। আছি তো। এতটুকুর প্রমাণ দিতে পারবো না। দেখুন, আমি যদি আপনার সাথে চিটিংবাজি না করি, দেখবেন যারা এইসব করে না তারা চিটিংবাজ আমার মনে হয়। তন্ত্রকে নিয়ে ব্যবসা করছে, ব্যবসার ব্যাপারটা নয় আপনার। আমি মনে করি তন্ত্রটা একটা সেবা। পয়সা সব ব্যবসাতেই দরকার, আমারও দরকার, কিন্তু আপনাকে সেবাটা দিয়ে যদি পয়সাটা নিই, হুম, তাহলে সেই এক্স্যাক্টলি। পয়সাটা আমার কাজে লাগবে, সৎ পথে কাজে লাগবে, আমার পরিবারের উন্নতি হবে, আমার এতটা কাজে লাগবে যে আমি সেটা থেকে হাসি মুখে আবার আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। তো যদি খুব দূরে থাকেন, লাইভ কল করুন, লাইভ কলে আমি আছি তো। একদমই। কন্টাক্ট নাম্বার বলে দিয়েছি, চিনারপাড়, কালীঘাট, মেচেদা, শিলিগুড়ি, বর্ধমান প্রত্যেকটা জায়গায় তিনি বসছেন। দিল্লিতে এবং ব্যাঙ্গালোরে মাসে একবার করে আপনারা পাচ্ছেন। আর প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠে তো তিনি থাকছেনই। দেখুন, তন্ত্র, তান্ত্রিক এগুলো আমাদের জীবনে আমরা ভাবি কি যত দূরে থাকবো, যত কম আসবে ততই ভালো। কিন্তু এখনকার দিনে যদি ভালো থাকতে চান, যত আপনার জীবনে তান্ত্রিক থাকবে তত ভালো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি ইন্টারভিউটা দিতে যাচ্ছেন, তখন যদি একবার কল করে গুরু মহারাজকে জিজ্ঞাসা করেন যে আজকে আমি কিভাবে নিজের জামা দিনটা পরে শুরু যাবো, করব, কি কোন রঙের কালারের জামা জামাটা পরবো, পরবো, একদম বহু এগুলো মানুষ যদি আছে। আপনি জেনে নেন, তাহলে আমার মনে হয় কিন্তু আপনার লাইফস্টাইলটা অনেকটা সহজ হয়ে যাবে। যে স্ট্রাগল গুলো আমরা মানুষরা এখন করছি, আর বশীকরণ নিয়ে যে ভুল ধ্যান ধারণাগুলো আমাদের মধ্যে রয়েছে, আশা করি আজকের অনুষ্ঠান থেকে সেই ধ্যান ধারণা অনেকটাই আপনাদের পরিষ্কার হলো। আর যারা মনে করছেন বশীকরণকে কাজে লাগাবেন নিজেদের জীবনটাকে আরো বেশি ব্রাইট করার জন্য, সম্পর্কগুলোকে ব্রাইট করার জন্য, শত্রুকে শেষ করবো। একদম শত্রু দমন করার জন্য অবশ্যই কিন্তু ডক্টর সঞ্জয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। না না, কারণ তিনি শত্রুকে এমন সবাই একজন জানে। মানুষ, ভীষণ ফ্যামিলি একটা ট্রিটমেন্ট আপনি পাবেন, মনে হবে নিজের ফ্যামিলি কোনো মেম্বারের সাথে গাইড যিনি করছেন আপনাকে তার সাথে কথা বলছেন। আমাদের তো লাইফ গার্ডের জন্য গাইডলাইন দরকার হয়, গাইডের দরকার হয়, সেই জায়গাটা কিন্তু দাদা সবসময় আপনাদের দেয়। অনুষ্ঠান শেষ করব, আবারও দাদাকে চাইবো পরবর্তী অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনার সময় আবার দাদাকে চাইবো স্টুডিওতে। ততদিন যেভাবে তুমি সবার সাথে রয়েছো, সবার পাশে রয়েছো, তেমনই থেকো। খুব ভালো থেকো দাদা। তুমিও খুব ভালো থেকো। নমস্কার।